আমাদের যখন কলতান এসছে তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেব না, কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের মানে আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারবো। আজকে এই প্রতিটা ঘটনা আসলে প্রমাণ করছে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা কেন জরুরি ছিল। অন্যদিকে আজকে আরজি করের মতো একটা হসপিটালে সেখানে লিফটে আটকে একজন মারা গেলেন। পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে তার ফুসফুস ফেটে গিয়ে মৃত্যু হয়েছে, হৃৎপিণ্ড ফেটে গিয়ে মৃত্যু হয়েছে। নিশ্চয়ই এটারও সঠিকভাবে তদন্ত হবে না, কারণ হঠাৎ করে কেউ একজন লিফটে আটকে গেলেন সেটা তার টেকনিক্যাল সমস্যা, সেইটার মধ্যে মানুষ মারা গেলেন, ফুসফুসে কী সব সমস্যা। শিক্ষকদের কষ্ট যদি বুঝতে নিই তাহলে যে শিক্ষক উঠোনে বসেছিল যোগ্য চাকরির জন্যে তাকে পুলিশ পিটিয়ে তুলে দিয়েছেন কেন? এই সরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বন্ধ করে দিয়েছে। ভোটের পর চোর নেতাদের নামে ইন্স্যুরেন্স করতে হবে যাতে কেউ ওদের যখন তখন জেলে ঢুকিয়ে দিতে পারে। ওই ইন্স্যুরেন্স যাতে মানুষ করতে পারেন আমরা তার ব্যবস্থা করব। চোর জোচ্চোর বাংলায় তৈরি হয়, এইটা তৃণমূল সফলভাবে গত 15 বছরে করেছে। তৃণমূল আজকে তাদের ভোটের ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে মূল যে বিষয়টা উঠে আসছে যে দুয়ারে স্বাস্থ্য। এবার এতদিনেও কি স্বাস্থ্যের অবস্থা ঠিক হয়নি যেখানে দুয়ারে স্বাস্থ্যর মতো একটা প্রকল্প আনতে হচ্ছে? আপনি যে এলাকায় এসছেন সেই পানিহাটিতে একটা স্টেট জেনারেল হাসপাতাল আছে, ওইটাতে সঠিক সময়ে ডাক্তার, ওষুধ, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে তার ব্যান্ডেজ করা ইত্যাদি ইত্যাদির লোক, সেলাই করার লোক রাত কটা পর পাওয়া যায় না, এটা আপনি নিজে দেখে নেবেন। একটা মাতৃসদন আছে যেটা পিপিপি মডেলে চলছে, অথচ ওটা ছিল সরকারি ব্যবস্থা। তাহলে একটা ছোট্ট জায়গারই যদি এইরকম হয় তাহলে বড় জায়গায় যে আরও কত বড় দুর্নীতি হয়েছে, আরও কত পরিকাঠামো খারাপ হয়েছে তো সবাই জানে। খোদ তৃণমূলের নেতা প্রমাণ করছেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, কারণ তাকে আলাদা করে একটা স্বাস্থ্য প্রকল্প করতে হয়েছে। কোত্থেকে টাকা পয়সা পেয়েছেন সে তিনি জানেন, কিন্তু তৃণমূলের নেতা প্যারালালি স্বাস্থ্য প্রকল্প চালাচ্ছেন পশ্চিমবাংলায়, যেখানে তৃণমূলই সরকার চালাচ্ছে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা যে নেই এ তো তৃণমূলের নেতাই প্রমাণ করেছেন। আবার অন্যদিকে আজকে আরজি করের মতো একটা হসপিটালে সেখানে লিফটে আটকে একজন মারা গেলেন। পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে তার ফুসফুস ফেটে গিয়ে মৃত্যু হয়েছে, হৃৎপিণ্ড ফেটে গিয়ে মৃত্যু হয়েছে। নিশ্চয়ই এটারও সঠিকভাবে তদন্ত হবে না, কারণ হঠাৎ করে কেউ একজন লিফটে আটকে গেলেন সেটা তার টেকনিক্যাল সমস্যা, সেইটার মধ্যে মানুষ মারা গেলেন, ফুসফুসে কী সব সমস্যা ইত্যাদি হলো, তার মানে সেখানে হয় লিফটের দায়িত্বে নিরাপত্তায় যারা ছিলেন তাদের কোনো একটা গাফিলতি, হয়তো নিরাপত্তায় যাদের থাকার কথা তাদের গাফিলতি। আপনি খুঁজলে গিয়ে দেখতে পাবেন যে হয়তো যার একটা শিফট করার কথা তিনি 2-3টে শিফট করতে বাধ্য হচ্ছেন, ফলে বাধ্য হয়ে তাকে হচ্ছে যে কিছু সময় কম্প্রোমাইজ হয়ে যেতে হচ্ছে। ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই, যে কারণে আমরা বলেছিলাম আরজি করের যে নৃশংস ঘটনা ঘটলো, আমরা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আজকে এই প্রতিটা ঘটনা আসলে প্রমাণ করছে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা কেন জরুরি ছিল। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী আজকে তাদের নির্বাচনী ইস্তাহারে তারা বলছেন যে যে সমস্ত বাংলা মিডিয়ামের স্কুলগুলি আছে সেখানে উন্নত মানের শিক্ষা কাঠামো প্রয়োগ করা হবে, বিভিন্ন টেকনোলজি সেখানে ইনক্লুড করা হবে। এই 15 বছরে সেটা সম্ভব হলো না। টেকনোলজি ফেকনোলজি তো পরে হবে, আগে তো 8,500 স্কুল খুলতে হবে, আগে তো যে বাচ্চাদের ড্রপ আউট হয়ে গেছে তাদের আবার স্কুলে ফিরিয়ে আনতে হবে। আপনি সোদপুর আগরপাড়াটা একটু ঘুরে দেখুন না, যে স্কুলে 150, 200, 500 স্ট্রেংথ ছিল সেটা 10, 15, 20-তে নেমে এসছে। আপনি যে কোনো এখান দিয়ে 5 কিলোমিটার ঘুরে যান, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুলে গিয়ে দেখুন, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, মিড ডে মিলের যে পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা সেটা বন্ধ হয়ে গেছে, বেসরকারি স্কুল ঢালাও খুলে দেওয়া হয়েছে যাতে বেশি বেশি করে ডোনেশন দিয়ে সেখানে পড়াশোনা করানো যায়। নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ পড়াশোনার জায়গায় পৌঁছাতে পারবেন না, এটাই এই সরকারের মোটো ছিল। আর ওই স্কুলে কী সব চালু হবে তো এনইপি, যেটা বিজেপির সরকার চেয়েছে, যেগুলো মুখ্যমন্ত্রী বলেছেন হবে না ওইগুলোই পশ্চিমবাংলায় চালু হয়েছে। এসআইআর, এনইপি, ওয়াকফ, সব যেগুলো আগে না করে এসছেন এগুলো পরে সব পশ্চিমবাংলায় চালু হয়েছে। আরএসএসের জুতোয় পা গুলিয়েই এই রাজ্যের সরকার চলছে। আবার এই স্কুল প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন, আমরা তো শিক্ষক নিয়োগ করতে চাই, শিক্ষক নিয়োগ করতে দিচ্ছে না, বিরোধীরা রাজনৈতিক ময়দানে পারে না, তাই কোর্টে গিয়ে মামলা করছে। আবারও কার্যত এখানে বামেদেরই নিশানা করছেন তিনি। যতদিন চুরি হবে ততদিন বামেরা তার বিরোধিতা করবে, ওনার ক্ষমতা থাকলে আটকাবেন। মানে এখানে তাহলে তিনি বলছেন শিক্ষকদের কষ্টটা আমরা বুঝি, শিক্ষকদের কষ্ট ওরা, শিক্ষকদের কষ্ট বুঝলে, শিক্ষকদের কষ্ট যদি বুঝতে নিই তাহলে যে শিক্ষক উঠোনে বসেছিল যোগ্য চাকরির জন্যে তাকে পুলিশ পিটিয়ে তুলে দিয়েছেন কেন? যে শিক্ষক রাস্তায় বসেছিল যোগ্য চাকরির জন্যে তাকে গুন্ডাদের পিটিয়ে তুলে দিতে হয়েছে কেন? যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে থাকবে, আর যারা দুর্নীতি করেছে তারা এই এমএলএর বউ, ওই এমএলএর ভাইয়ের বউ, অমুক এমএলএর ভাইয়ের ছেলের বউ বলে চাকরি পেয়ে চলে যাবে। এইগুলো তো পশ্চিমবাংলায় যতদিন বামপন্থীরা আছে হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়বই, আমাদের কেউ আটকাতে পারবে না।
দাদা, আমরা যে বিধানসভায় বসে আছি এখানেই অলিগলিতে প্রায় নোংরা ছড়িয়ে আছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন তারা এইবার যদি আবার সরকারে আসে তো বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছাবে নলের মাধ্যমে। এটা নতুন করে কী আর? আপনি যে এলাকায় এসছেন সেই এলাকায় এত বছর তৃণমূলের সরকার থাকার পর বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই। গোটা পানিহাটি জুড়ে পরিশ্রুত পানীয় জলের দাবিতে বামপন্থীরা লড়াই করছে। আর জঞ্জাল যদি আপনাকে কোথাও দেখতে হয়, আপনি এখান দিয়ে এদিক ওদিক চলে যান, রাস্তায় হাঁটলে যত না মানুষ দেখতে পাবেন তার থেকে বেশি জঞ্জালের স্তূপ। কেন পুরসভা এই ব্যর্থতার মুখে পড়ল, সে প্রশ্নের উত্তর কোনো তৃণমূলের নেতা দিতে পারছেন না। ফলে পুর পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। পুরমন্ত্রী কী করছেন সে তিনিই জানেন। ফলে এই অরাজকতা বদলানোর জন্যে হচ্ছে এবার এই অবস্থাটা, এই সিস্টেমটা বদলানোর প্রয়োজন হয়ে পড়েছে। তৃণমূলের যে নির্বাচনী ইস্তাহার সেখানে প্রথম দুটি পয়েন্ট রয়েছে, সেখানে প্রথম দুটি পয়েন্টই রয়েছে ভাতা, একটা লক্ষ্মীর ভাণ্ডার, একটা যুবশ্রী। এই ভাতার উপর নির্ভর করে তৃণমূল আর কদিন চলবে? ভাতা তো বামফ্রন্ট দেওয়া চালু করেছিল প্রথম, বেকার ভাতা বলুন, স্কুলে সাইকেল দেওয়ার ভাতা বলুন, বামফ্রন্ট চালু করেছিল। কিন্তু বামফ্রন্ট যে বেকার ভাতা দিত তার টার্গেট ছিল যে একটা নির্দিষ্ট সময়ের পর আর বেকার ভাতা প্রয়োজন হবে না, কারণ তার চাকরি হবে, যে কারণে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি হওয়া, তার কার্ড তৈরি হওয়া, সেটা মানুষের হাতে পৌঁছানো। এই সরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বন্ধ করে দিয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাংক নামে যারা জিনিস ছিল, ওটা যে কোন হাওয়ায় কোন গর্তে ঢুকে গেছে কেউ জানে না। ফলে এই সরকারটা যতদিন না যাবে ততদিন মানুষের যোগ্যতার ভিত্তিতে কাজের ব্যবস্থা হবে না। একদিকে আলুর দাম নেই রাজ্যে, পরশুদিনও একজন আলু চাষি তিনি আত্মহত্যা করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আলুর জন্য ইন্স্যুরেন্স করেছি যাতে আলু নষ্ট না হয়। এইটা কী ধরনের অযৌক্তিক কথাবার্তা? ভোটের পর চোর নেতাদের নামে ইন্স্যুরেন্স করতে হবে যাতে কেউ ওদের যখন তখন জেলে ঢুকিয়ে না দিতে পারে। ওই ইন্স্যুরেন্স যাতে মানুষ করতে পারেন, আমরা তার ব্যবস্থা করব। এই সমস্ত দুর্নীতি হচ্ছে কেন? বামেরা বিধানসভায় নেই সেই জন্য কি? বামেরা বিধানসভায় নেই বলে দুর্নীতি? বামেরা বিধানসভায় নেই বলে বাজেট অধিবেশনে যেখানে চাকরির প্রসঙ্গ আলোচনা হবে, যেখানে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা নিয়ে আলোচনা হবে, যেখানে নারী নিরাপত্তা নিয়ে আলোচনা হবে, বামেরা বিধানসভায় থাকলে এটা হতো। এখন আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রী বেশি ধার্মিক না বিরোধী দলনেতা বেশি ধার্মিক। ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা কিন্তু সবার, চাকরি না পাওয়ার যন্ত্রণাও সবার। সেই আলোচনা হবে বামেরা বিধানসভায় পৌঁছাতে পারলেই। কিন্তু এই সমস্ত ইস্তাহার প্রকাশের পর মুখ্যমন্ত্রী বলছেন আমরা সমস্ত কাজ করে দিয়েছি। আগে পশ্চিমবঙ্গের বাইরে থেকে সমস্ত কিছু আসতো, ইলিশ এখন বাংলায় তৈরি হয়, ডিম এখন বাংলায় তৈরি হয়। তাহলে এই সমস্ত ইস্তাহারের মানেটা কী? চোর জোচ্চোর বাংলায় তৈরি হয়, এইটা তৃণমূল সফলভাবে গত 15 বছরে করেছে। কিন্তু আমাদের হচ্ছে সহজ কথা, মুখ্যমন্ত্রী শেষ বক্তৃতায় যে রাজ্যে বেকারের কথা বলেছেন তাতে প্রতিটা বুথে 248 জন বেকারের কাজের সংস্থান হওয়ার কথা। তাহলে প্রতিটা বুথের ল্যাম্পপোস্টে 248 জন করে যোগ্য বেকারের তালিকা তৃণমূলকে টাঙিয়ে দিতে হবে। না হলে যারা এই বেকারদের চাকরির কথা বিচার করলো না, মানুষ কিন্তু এই নির্বাচনে তাদের বিচার করবে। আবার অন্যদিকে একটা বিতর্কিত বিষয়, অভয়ের মায়ের সঙ্গে যে বামেদের একটা বাগবিতণ্ডা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কী বলবেন? একজন নাম বলতে পারবেন কোনো বামপন্থী নেতার যিনি অভয়ার মায়ের সাথে বাগবিতণ্ডা করেছেন? কোনো বামপন্থী নেতা আমার জানার মধ্যে নেই যে বামপন্থী নেতারা ইস্যু তৈরি করেছেন এবং বাগবিতণ্ডা করেছেন। আপনি কোনো উদাহরণ দেখাতে পারবেন না। অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করেছে, তারা দায়িত্ব নেবে। যারা মানুষের জন্যে রুটি রুজির কথা বলতে পারছে না তারা দায়িত্ব নেবে। যারা হাতরাস উন্নয়নের বিচার করতে পারছে না তারা দায়িত্ব নেবে। যারা কুলদীপ সিং সেঙ্গারের ঘটনায় বিচার করতে পারছে না, গ্রাহাম স্টেইনসকে যারা পুড়িয়ে মারলো, অপরাধীদের মালা পরিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, তারা দায়িত্ব নেবে। বামপন্থী নেতারা কখনো এই ধরনের বাগবিতণ্ডায় জড়াননি, ফলে যারা জড়িয়েছেন তাদের ব্যাপার। কিন্তু অভয়ের মায়ের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে আন্দোলনটা ছিল এটা সম্পূর্ণটাই একটা রাজনৈতিক স্বার্থ ছিল ওর পিছনে। আপনার কি মনে হয় এই যে লক্ষ লক্ষ মানুষ আপনার দেখার মধ্যে, আরও অনেকের দেখার মধ্যে রাস্তায় নেমেছিলেন রাত দখলে, তারা সবাই হাজার হাজার লাখ লাখ মানুষ কোনো স্বার্থ নিয়ে নেমেছিলেন? আপনার কি মনে হয়? তাদের যে সমাজের যে অবদান সেটাকে উপেক্ষিত করা হচ্ছে? আমি তো সেইটা বলতে পারবো না, কিন্তু যে ডাক্তারবাবুরা পানিশমেন্ট পোস্টিং হলেন, যে ডাক্তারবাবুরা রাত জাগলেন, যে ডাক্তারবাবুরা এত লড়াই করলেন, যে সাধারণ মানুষ তাদের চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই আন্দোলনে দৌড়ালো, ওই দিক দিয়ে সরকারি কার্নিভাল হচ্ছে আর এই দিকে জনতা দ্রোহের কার্নিভাল ঘোষণা করে দিয়েছে, তারা শুধুমাত্র কোনো ক্ষুদ্র স্বার্থের জন্যে গেছিলেন এটা আমার মনে হয় না, আমাদের মনে হয় না। অভয়ার বিচারের দাবিতে, অভয়াদের বিচারের দাবিতে আমরা লড়ে যাব। এই লড়াই থেকে আমাদের কেউ সরাতে পারবে না। অবশ্যই একটা প্রশ্ন, এই পানিহাটি বিধানসভার লোকেরা আপনাকে কেন ভোট দেবে? গত 15 বছর ধরে যিনি বিধায়ক ছিলেন তিনি এলাকার কি কাজ করেছেন তার তালিকা টাঙাতে হবে। কিন্তু
এই এলাকায় নাগরিক পরিষেবা বিপর্যস্ত, রাস্তা দিয়ে হাঁটা যায় না, কারণ এই যে একটু বৃষ্টি যদি হয়, যে হাওয়া দিচ্ছে, আপনার গোড়ালি ডুবে যাওয়া জল হবে। এখনও মিউনিসিপ্যালিটি এলাকায় কাঁচা রাস্তা আছে, এখনও জঞ্জালের যা স্তূপ গোটা এলাকা জুড়ে, দুর্গন্ধ, মশার উপদ্রব টেকা যাচ্ছে না। এতগুলো কটন মিল এই বিধানসভায় বন্ধ হয়েছে, সেগুলো খোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখানে বেঙ্গল কেমিক্যাল আছে, কেন্দ্রীয় সরকারি প্রকল্প, সেখানে নতুন করে কাজের সুযোগ হয়নি। এই এলাকায় একাধিক স্কুল বন্ধ হয়েছে, যেগুলো চলছে টিম টিম করে 10 জন 15 জন করে ছাত্রছাত্রী রয়েছে, বাকিরা ড্রপ আউট। এই এলাকায় অভয়ার বাড়ি, যেখানে তার সেই লাশ জোর করে দখল করে তার শেষ কাজটা করে দেওয়া হয়েছিল। ফলে মানুষ যে ক্ষোভে ফুঁসছেন, সেই মানুষ বিচারের দাবিতে, ভালো নাগরিক পরিষেবার দাবিতে, সরকারি স্কুল খোলার দাবিতে, স্কুলে পুষ্টিকর খাবার দেওয়ার দাবিতে বামপন্থীদের সমর্থন করবে।